কি অবস্থা দাওয়াত? ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের কয়টা যে চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলো হোমওয়ার্ক ছিল, কয়টা আমরা সলিউশন করাই নাই। আজকে আমরা চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলোর সলিউশন গুলো করাই ফেলবো ফার্স্টে, দেন আমাদের ইন্টারফিয়ারেন্সের যে টপিকটা ছিল ওই টপিকটা নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? ওকে, সো এখন আমরা এখানের মধ্যে শুরু করি। পেজ নাম্বার 104, 107 আর 110 এর মধ্যে যেই এক্সারসাইজ কোয়েশ্চেন গুলি আছে ওগুলো করব আমরা। তো ফার্স্ট অফ অল এই যে 104, তো 104 এর এখানের মধ্যে জিজ্ঞাসা করতেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ রে এন্ড আ ওয়েভ ফ্রন্ট। তো এখন একটা রে কি, রে আর ওয়েভ ফ্রন্টের মধ্যে রিলেশনশিপ আমরা পড়ছিলাম যে একজন আরেকজনের সাথে পারপেন্ডিকুলার থাকে, এটা আমরা জানি অলরেডি। এখন ওয়েভ ফ্রন্ট গুলা কি? ওয়েভ ফ্রন্টস আর লাইনস দ্যাট কানেক্ট দ্য পয়েন্টস ইন আ ওয়েভ দ্যাট আর ইন ফেজ, যে সেম ফেজে থাকা পয়েন্ট গুলাকে কি করে কানেক্ট করা, যে লাইনটা ওইটাকে আমরা কি বলি? ওয়েভ ফ্রন্ট বলি। ওকে, যে ওয়েভ ফ্রন্ট গুলা কি? where all the points on a line represent points on the wave that are exactly in the same phase position. ওকে, যে সবগুলা ক্রেস্টে থাকা পয়েন্ট গুলাকে কানেক্ট করে যে একটা লাইন আঁকবো এটা হবে একটা ওয়েভ ফ্রন্ট, অর ট্রাফ, সবগুলা ট্রাফকে কানেক্ট করে যে লাইনটা আঁকবো এটা হবে একটা ওয়েভ ফ্রন্ট, এরকম। আর রেটা কি দেয়? রে শোজ আস দ্য ডিরেকশন ইন হুইচ আ ওয়েভ ইজ মুভিং, ঠিক আছে? সো তাহলে রে হলো আমাদের ওয়েভের ডিরেকশনটা দেয়, আর ওয়েভ ফ্রন্ট আমাদেরকে কি দিবে? সিমিলার ফেসে থাকা পয়েন্ট গুলাকে কানেক্ট করে যে লাইনটা আমরা পাবো ওইটাকে আমরা বলবো ওয়েভ ফ্রন্ট। তো এখন আমরা এখানে অ্যানসারটার মধ্যে যাই। এই যে কি বলতেছে এখানে, rays show the direction of travel of wave energy whilst wavefronts show positions of identical phase position. Wavefronts and rays are always at right angle. So তাদের মধ্যে রিলেশনশিপটাও বলছে, প্লাস তারা কে কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করে ওই জিনিসটাও শো করতেছে। ওকে ফেরদৌস, আমরা ফার্স্টে যে আমাদের যে চেক পয়েন্ট কোশ্চেন গুলো যে হোমওয়ার্ক ছিল না, কয়টা আমাদের চেক পয়েন্ট কোশ্চেন হোমওয়ার্ক ওগুলো চেক করা বাকি আর সলিউশন করানো বাকি, ওগুলো ফার্স্টে করায় নিতেছি, ঠিক আছে? তো ওকে ফার্স্টে স্যার। আমরা এই যে পেজ নাম্বার 104 এর ফার্স্টে কোশ্চেন নাম্বার 1টা নিয়ে কথা বললাম, যে রে আমাদেরকে কি শো করে? ইট শোজ আস দ্য ডিরেকশন ইন হুইচ আ ওয়েভ ইজ ট্রাভেলিং। A wave front is a line connecting all the points in a wave that are in phase. তো এটা এন্ড তারা দুইজন অলওয়েজ কি থাকে? একজন আরেকজনের সাথে পারপেন্ডিকুলার থাকে, or they are always at right angles with one another. Question number 2 তে কি বলতেছে? What is phase difference between waves that complete, what is the phase difference between waves that completely destructively interfere? এটা কি 180 ডিগ্রি আউট অফ ফেজ? আমরা এটা পড়ছিলাম না যে একটা ওয়েভ যদি কি থাকে, এই যে ক্রেস্টের সাথে আরেকটা ট্রাফ, ট্রাফের সাথে আরেকটা ক্রেস্ট এরকম যদি অ্যাড হয়, তো তাহলে তাদের মধ্যে কত ডিগ্রির ফেজ ডিফারেন্স আছে? 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স অর পাই রেডিয়ান ফেজ ডিফারেন্স। এইটা থাকলে পরে তারা কি করবে? কমপ্লিটলি ডিস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করবে তারা। তো এখানের মধ্যে তারা কি বলতেছে দেখি, অ্যানসারটার মধ্যে যাই। এই যে 180 ডিগ্রি আর পাই রেডিয়ান এরকম ফেজ ডিফারেন্স থাকলে পরে দে উইল শো কমপ্লিটলি ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। এরপর কি বলতেছে 3 নম্বরে, ইমাজিন ওয়েভস অন দ্য সারফেস অফ দ্য সি, দেয়ার আর ফেজ ডিফারেন্সেস বিটুইন টু ওয়েভস, কি বলে? টু ওয়েভ ক্রেস্ট। তো তাহলে দুইটা ক্রেস্টের মধ্যে আমাদের কত ডিগ্রি ফেজ ডিফারেন্স হইতে পারে? একটা ক্রেস্ট থেকে আরেকটা ক্রেস্টের মধ্যে 360 ডিগ্রি। যে কোনো ক্রেস্ট বলে নাই তো একদম পাশাপাশি হইতে হবে, তো তাহলে 360 হইতে পারে। 360 ডাবল কত? 720, 720 হইতে পারে। এরপরে 360 3 টাইমস কত? 1080, তো তাহলে 1080 ডিগ্রি হইতে পারে। তো কত হবে ওইটা আমরা শিওর না, কিন্তু আমরা কি জানি যে দুইটা ক্রেস্ট মানে কি? দে আর ইন ফেজ।
ওকে, দুইটা ক্রেস্ট মানে কি দুইটা সেম ফেজে আছে, তো তাহলে সেম ফেজে থাকা মানে কি, সেম ফেজে থাকা মানে হলো ইদার 0 ডিগ্রি, সরি 180 ভুলে লিখছি, 0 ডিগ্রি, 360 ডিগ্রি, 720 ডিগ্রি, এরকম ইন্টিজার মাল্টি কি বলে ইভেন মাল্টিপল অফ পাই। আমরা পড়ছিলাম না এটা যে 2n পাই, এরকম যদি আমাদের ফেজ ডিফারেন্স থাকে তো তাহলে পরে তাদের মধ্যে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয়, বিকজ তারা কি থাকে সিমিলার ফেজ পজিশনে থাকে। তো তাহলে দুইটা ক্রেস্টের মধ্যে ইভেন মাল্টিপল অফ পাই হবে আমাদের ফেজ ডিফারেন্স। তো তাহলে ইদার 0 ডিগ্রি, এন এর ভ্যালু 0 হলে 0, এন এর ভ্যালু 1 হলে 360, এন এর ভ্যালু 2 হলে 720, এরকম। এরপর বলতেছে একটা ক্রেস্ট আর ঠিক পরের ট্রাফ, তো একটা ক্রেস্ট আর ঠিক পরের ট্রাফ, তো তাদের মধ্যে অ্যাঙ্গেলের ডিফারেন্সটা কত হবে? 180 ডিগ্রি। ভেরি গুড। তো তাহলে 180 ডিগ্রি। এরপর বলতেছে আ ট্রাফ এন্ড ক্রেস্ট 3 ওয়েভস ইন ফ্রন্ট, তো তাহলে আমরা একটা ওয়েভ আঁকি ফার্স্টে। এই যে একটা ওয়েভ আঁকতেছি, এই একটা ওয়েভ আঁকলাম। হ্যাঁ, টোটাল কয়টা লিখবা? যে কোনো একটা, বুঝছো? যে কোনো একটা লিখলেই হবে। 0 ডিগ্রি লিখলেও রাইট, 360 লিখলেও রাইট, 720 লিখলেও রাইট, যে কোনো একটা লিখলেই হবে, বুঝছো জাওয়াদ? আচ্ছা, সো এইটা হলো আমাদের ফার্স্ট ট্রাফটা। দেন বললো যে তিনটা ওয়েভ সামনে, তিনটা ওয়েভ সামনে, তো তাহলে একটা ওয়েভ, দুইটা ওয়েভ, তিনটা ওয়েভ, তিনটা ওয়েভ পর এই যে আমাদের যে ক্রেস্টটা আছে, তো এই ট্রাফ আর এই ক্রেস্টের মধ্যে ডিফারেন্স কত? তো তাহলে এখানে কত? 360, 360, 360, আর এখানে হলো 180। তো তাহলে 360 প্লাস 360 প্লাস 360, আর এখানে 180, তো তাহলে টোটাল কত হয়? তিনটা 360 মিলে 1080, আর একটা 180 মিলে 160, 1260, এরকম কিছু আসে। আচ্ছা, ওরা 3 ক্রেস্ট ইন ফ্রন্ট বলতে এইটা বুঝাইছে, সরি, তারা 3 ওয়েভ ইন ফ্রন্ট বলতে এইটা বুঝাইছে, এইখানে যে এইটা, যে দুইটা কমপ্লিট ওয়েভ আর 3 নাম্বার ওয়েভের ক্রেস্ট, ঠিক আছে? যে দুইটা কমপ্লিট ওয়েভ আর 3 নাম্বার ওয়েভের ক্রেস্টের, তো তাহলে এখানে হলো 180, তো তাহলে 360, 360 আর 180, তো এই তিনটা প্লাস করলে কত? 360 প্লাস 360 হলো 720, 720 প্লাস 180 কত হবে? 900। তো তাহলে এখানে আমাদের ফেজ ডিফারেন্সটা কত হবে? 900 ডিগ্রি অর 5 পাই। ওকে, তো এখানে আমাদের ফেজ ডিফারেন্সটা হবে 900 ডিগ্রি অর 5 পাই, এখানে হবে আমাদের 180 ডিগ্রি অর পাই, আর এটা আমাদের যে কোনো ইভেন মাল্টিপল অফ পাই। তো এই যে এটা 0, এই যে যাও দেখো যে কোনো একটা, যে 0 অর 360 অর 2 পাই, যেটা লিখো। দেন বি নাম্বারের জন্য 180 অর পাই, এর পরেরটার জন্য 900 অর 5 পাই। 180 অর পাইও এখানে মধ্যে অ্যালাউ করছে তারা, বিকজ এটাও কি আউট অফ ফেজ, বেসিক্যালি ক্রেস্ট আর ট্রাফের মধ্যে 180 ডিগ্রির একটা ফেজ ডিফারেন্স থাকে সবচেয়ে প্লজিবল। বুঝতে পারছো? এখন কোশ্চেন নাম্বার 4 এ বলতেছে, আচ্ছা কোশ্চেন নাম্বার 4 এর জন্য গ্রাফ পেপার লাগবে। কি বলতেছে দেখি ফার্স্টে তাও কোশ্চেনে, অন গ্রাফ পেপার draw 3 diagrams of the wave pulses shown in figure G at times 1 second, 2 second, 3 second if G is at time 0 second। তো তাহলে এই যে আমাদের একটা ওয়েভ, যে এই যে আমাদের ক্রেস্টটা, এই যে আমাদের ট্রাফটা, তো এখন এই ওয়েভটা 1 সেকেন্ড পরে কি করবে? একটু সামনে আগাবে। 1 সেকেন্ড পরে এই সেম ওয়েভটাই এইখানে আসবে, এর পরের সেকেন্ডে এই ওয়েভটাই আরেকটু সামনে যাবে, এর পরের সেকেন্ডে এই ওয়েভটা আরেকটু সামনে যাবে। তো এইভাবে করে করে তারা ওই গ্রাফ পেপারের মধ্যে ডায়াগ্রামটা ড্র করতে বলছে, কিন্তু আমাদের তো এখন গ্রাফ পেপার এখানের মধ্যে অ্যাভেলেবল নাই, তো জাস্ট এরকম স্কেচ একটা করে রাখলাম, পরে যখন গ্রাফ পেপার আমরা পাবো তখন ওই জিনিসটা দেখবো। এই যে time t equals to 1 সেকেন্ডের সময় same pulses are now separated by 3 centimeter, then 2 সেকেন্ডের সময় the pulses now overlap 1 centimeter in the middle,
দেন 3 সেকেন্ডের সময় সেম পালসেস নাও আর অপোজিট সাইড, অর্থাৎ সরি এটা এরা দুজন অপোজিট দিকে যাইতেছিল। এই যে এই পালসটা আর এই পালসটা দুইটা আলাদা পালস। এই যে এইটা হলো একটা পালস, এইটা হলো একটা পালস। এটা ডিফারেন্ট কালার দিয়ে ড্র করে, এই যে গ্রিন। তো এখন এই দুইটা পালস এখন কি করবে, দুইজন দুইজনের দিকে যাইতেছে। তো এখন 1 সেকেন্ডে দুইজন কতটুকু ডিসটেন্স কভার করবে, ওর ভেলোসিটি হলো 2, ওর ভেলোসিটি হলো 2। তো তাহলে 1 সেকেন্ডে একজন 2 সেন্টিমিটার আর একজন 2 সেন্টিমিটার কভার করলো। তো তাহলে কতটুকু সেপারেশন আছে তাদের মধ্যে এখন? ইনিশিয়ালি টাইম t = 0 সময় সেপারেশন ছিল 7 সেন্টিমিটার। এখন দুইজন 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার করে সামনে বাড়াইছে। তো তাহলে এখন তাদের মধ্যে সেপারেশনটা কত? 4 সেন্টিমিটার কমে গেছে না? তো তাহলে 7 থেকে 4 সেন্টিমিটার বাদ দিলে কত হয়? 3। তো তাহলে এখন তারা এরকম পজিশনে আসবে। এই যে এখন সে এরকম সামনে বাড়াইলো, ইয়েলোটা আর একটু সামনে বাড়াইছে, এখনো কি করে নাই, তারা ওভারল্যাপ করে নাই। ওভারল্যাপ করবে, জাস্ট তাদের মধ্যে 3 সেন্টিমিটারের সেপারেশন আছে একটা। ওকে, দেন তারা এর পরের সেকেন্ডে আরেকটু সামনে বাড়াবে, তখন কি করবে, একজন আরেকজনের সাথে ওভারল্যাপ করবে। এরকম ওভারল্যাপ করতেছে, এর পরের সেকেন্ডে তখন কি হবে, ইয়েলোটা আরো সামনে চলে যাবে আর গ্রিনটা লেফটের দিকে আরো সামনে আগায় আসবে। তো এমন ভাবে আর কি, বুঝতে পারছো? তো তাহলে এইভাবে করে আমাদের মেইনলি ডায়াগ্রাম তিনটা ওরকম ড্র করতে হবে অন ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে। এটা গ্রাফ পেপারে তখন আমরা আরো নতুন করে সুন্দর মতো ড্র করে দিব। ওকে, সো এইখানে ছিল এই কোয়েশ্চেন গুলা। এরপর আমরা যাই পরের চ্যাপ্টারটার মধ্যে। এইখানে কি বলতেছে এইখানের জন্য, এটা হলো পেজ নাম্বার 107 এর চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলি। কোয়েশ্চেন নাম্বার 1 এ বলতেছে আ গিটার স্ট্রিং অফ লেন্থ 75 সেন্টিমিটার। তো তাহলে লেন্থ দেওয়া আছে 75 সেন্টিমিটার, ভাইব্রেটস ইন ইটস সেকেন্ড হারমোনিক। তো তাহলে n এর ভ্যালু হলো 2, সেকেন্ড হারমোনিকে অসিলেট করতেছে। আর সেকেন্ড হারমোনিকে অসিলেট করা মানে কি, এটা না দুইটা লুপ ক্রিয়েট করবে, তাই না জাওয়াদ? সেকেন্ড হারমোনিক অসিলেট করতেছে মানে কি, ইট উইল মেক 2 লুপস। তো তাহলে লেন্থ লেন্থ এটা এখানে রেড কালার দিয়ে, সো এই লেন্থটা কি হবে, এই লেন্থটা আমাদের ওয়েভলেন্থের সমান হবে না? তো তাহলে লেন্থ অফ দ্য স্ট্রিং ইজ ইকুয়াল টু দ্য ওয়েভলেন্থ অফ দ্য ওয়েভ, রাইট? তো তাহলে ওয়েভলেন্থ হলো 75, এমন একটা ইনফরমেশন আমরা মাথায় নিয়ে নিলাম। বলে দিছে সেকেন্ড হারমোনিক, তো তাহলে দুইটা লুপ ক্রিয়েট করবে, এন্ড দুইটা লুপ মানে একটা কমপ্লিট ওয়েভ। তো তাহলে দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং ইজ ইকুয়াল টু দ্য ওয়েভলেন্থ অফ দ্য ওয়েভ। এন্ড এখানের মধ্যে বলে দিছে the speed of the waves in the string is এত। তো স্পিড দেওয়া, তো ফার্স্টে বলছে ওয়েভলেন্থ কত, ওয়েভলেন্থ এই যে আমরা মাত্র লজিক ওয়াইজ বের করে ফেললাম যে সেকেন্ড হারমোনিক। তো তাহলে the length will be equal to the wavelength. So তাহলে the wavelength is 75 centimeter or 0.75 মিটার। যদি মিটারে নিয়ে নেই 75 সেন্টিমিটার থেকে, তো তাহলে এত আসলো। এখন বলতেছে ফ্রিকোয়েন্সি বের করতে। তো ফ্রিকোয়েন্সি কি হবে, v is equal to f lambda। তো তাহলে f টাকে সাবজেক্ট করে আমরা ফ্রিকোয়েন্সি বের করে ফেলবো যে 420 ডিভাইডেড বাই 0.75। তো 420 ডিভাইডেড বাই 0.75 করলে পরে যেটা আসে, দ্যাট উইল বি 420 ডিভাইডেড বাই 0.75 মানে 3/4। 2 করে 4 মাল্টিপ্লাই হবে, নিচে 3, তাহলে 140। তো তাহলে 140 ইনটু 4, 140 ইনটু 4 করলে পরে কত আসে, 400, 560। তো তাহলে 560 হার্টজ হয়। ওকে, তো তাহলে কোশ্চেন নাম্বার 1 এর জন্য ফ্রিকোয়েন্সি হলো 560 হার্টজ আর ওয়েভলেন্থ হলো 0.75 মিটার। তো এটা গেল। এরপর 2 নাম্বারের জন্য বলতেছে এ 2 এর এতে, হাউ ফাস্ট ডু ওয়েভস ট্রাভেল ইন স্ট্রিংস দ্যাট আর হেল্ড আন্ডার 90 নিউটন টেনশন। তো তাহলে টেনশনের ভ্যালু আমাদেরকে দেওয়া 90 নিউটন এন্ড হ্যাজ আ মাস পার ইউনিট লেন্থ অফ এত। সো উই নো টেনশন, উই নো মিউ। আমাদের v ইজ ইকুয়াল টু কি ছিল, √T/μ। এমন ছিল না একটা ফর্মুলা, এই যে velocity in a string is equal to √tension/μ। তো তাহলে এখানের মধ্যে আমরা ভ্যালুস গুলো যদি বসাই দেই,
root over 90 divided by 4.8 times 10 to the power minus 4 এটা করলে পরে যত আসে ওইটা হবে আমাদের অ্যানসার ওকে তো এটা হবে আমাদের 2 এর a এর অ্যানসার বি নম্বরে বলতেছে if the string is এত সেন্টিমিটার লং calculate the fundamental frequency তো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি মানে কি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অর ফার্স্ট হারমোনিক তো ফার্স্ট হারমোনিকে কয়টা লুপ ক্রিয়েট করে একটা লুপ তো একটা লুপ ক্রিয়েট করা মানে লেন্থ অফ দা স্ট্রিং উইল বি ইকুয়াল টু হোয়াট একটা লুপ ক্রিয়েট করা মানে লেন্থ অফ দা স্ট্রিং উইল বি ইকুয়াল টু lambda by 2 তো তাহলে lambda will be equal to what 2 times the length of the string তো লেন্থ হলো 74 সো তাহলে ওয়েভলেন্থ কত হবে লেন্থ অফ দা স্ট্রিং যদি 74 হয় তো তাহলে এটার সাথে 2 মাল্টিপ্লাই করলে দিস গিভস আস 148 তাই না তো তাহলে 148 সেন্টিমিটার ইজ দা ওয়েভলেন্থ তো 148 সেন্টিমিটার মানে 1.48 মিটার তো ওয়েভলেন্থ হলো 1.48 মিটার আর একটু আগে আমরা এই ফর্মুলা দিয়ে ভেলোসিটি বের করছি সো এখন আমরা ওয়েভলেন্থ জানি ভেলোসিটি a নম্বরে বের করছে এখন আমরা ফ্রিকোয়েন্সিটাকে সাবজেক্ট করে 1 নম্বরের মতো ফ্রিকোয়েন্সি বের করতে পারবো তাই না জাওয়াদ আচ্ছা এরপর 3 নম্বরে বলতেছে a sonometer experiment produced by the following table কি বলে produce the following data টেবিল এতে যেটা দেওয়া এখন গ্রাফ প্লট করতে বলছে একটা mass per unit length বের করতে হবে এখানে থেকে সো আমাদেরকে লেন্থ আর ফ্রিকোয়েন্সির ইনফরমেশন দেওয়া সো লেন্থ ইজ দা লেন্থ আর ফ্রিকোয়েন্সির এটা তো দেওয়া এন্ড আমাদের ম্যাস আর কি দেওয়া আছে হ্যাঙ্গিং ম্যাস ইউজ করছে এত এন্ড সো টেনশন হলো এত তো টেনশনের ভ্যালু অলরেডি আমরা জানি তো ফার্স্টে আমাদের একটা সুটেবল গ্রাফ ড্র করতে হবে লাইক ফ্রিকোয়েন্সি ভার্সাস লেন্থ তো ফ্রিকোয়েন্সি ভার্সাস সরি লেন্থ আঁকলে হবে না ফ্রিকোয়েন্সি ভার্সাস 1 বাই লেন্থ আঁকতে হবে তাহলে দিস উইল গিভ আস আ স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন কেন হয় এটা দেখো আমরা এটা নোটপ্যাডের মধ্যে দেখাই আমাদের ফ্রিকোয়েন্সির ফর্মুলা কি n by 2l into root over p by mu এমন ছিল না ফর্মুলাটা এই যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির ফর্মুলা হলো এটা 1 by 2l डायरेक्टली সো তাহলে 1 by 2l আমরা डायरेक्टली ইউজ করি n এর ভ্যালু হলো 1 যে একটা সিঙ্গেল লুপ হবে তো সো তাহলে n এর ভ্যালুটা হবে 1 তো তাহলে डायरेक्टली এখানে 1 বসায় দেই এখন দেখো আমাদের একটা সুটেবল গ্রাফ ড্র করতে হবে তাহলে যেন একটা স্ট্রেট লাইন গ্রাফ হয় কেন আমরা স্ট্রেট লাইন আঁকবো বিকজ স্ট্রেট লাইন গ্রাফ ড্র করলে পরে আমরা ইজিলি তার থেকে এরিয়া আর গ্রেডিয়েন্ট বের করতে পারি এন্ড এরিয়া এন্ড গ্রেডিয়েন্টের রিলেভেন্ট যে ইনফরমেশন গুলো আমাদের থাকে ওগুলা ডিটারমাইন করতে ইজি হয় তো এখন এখানের মধ্যে কাজটা কি লেটস সি আমরা যদি এমন ভাবে লিখি ব্যাপারটা ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1 by 2 root over tension by mu into L একই জিনিসই তো নাকি সরি L উপরে হবে না নিচে হবে into 1 by L সো তাহলে half root over tension by mu multiplied by 1 by L তো উপরের লেখা নিচের লেখা কোনো ডিফারেন্স নাই এখন what we will do we will compare this equation with the equation of a straight line এখানে তো প্লাস ফর্মে কিছু নাই সো তার মানে কি 0 আছে তো c টা কি y equal to mx plus c যে ইকুয়েশন স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন c টা কি y ইন্টারসেপ্ট সো এখন যদি প্লাস ফর্মে কোনো কিছু না থাকে তো তার মানে কি y ইন্টারসেপ্টের ভ্যালু হবে 0 তো তার মানে কি দা গ্রাফ উইল পাস থ্রু দি অরিজিন এখন x অ্যাক্সিসে যদি 1 বাই লেন্থ আর y অ্যাক্সিসে যদি ফ্রিকোয়েন্সি প্লট করি তো তাহলে x এর কোএফিশিয়েন্ট এই জিনিসটা কি গ্রেডিয়েন্ট না তো তাহলে the gradient of the graph will give us half into root over tension by mu তো তাহলে আমরা টেনশন তো অলরেডি জানি তো তাহলে গ্রাফটা প্লট করার পর এই যে আমাদের ফ্রিকোয়েন্সি ভার্সাস 1 বাই লেন্থ এর গ্রাফ প্লট করলে এরকম আসবে
the frequency versus 1 by L এর গ্রাফটা প্লট করলে this will give us a straight line through the origin and গ্রাফের থেকে gradient বের করলাম and this gradient will be equal to what? This gradient will be equal to half into root over tension by mu. তো এখন এখানে থেকে টেনশন জানি, গ্রেডিয়েন্টের ভ্যালু জানি, তো তাহলে মিউটাকে সাবজেক্ট করে এই যে মাস পার ইউনিট লেন্থটাকে সাবজেক্ট করে এটার ভ্যালুটা বের করব। তো এটাই তো আমাদের কোশ্চেনের মধ্যে চাইছে, বুঝতে পারছো জাওয়াদ? আচ্ছা, এখন এইখানের জন্য আমাদেরকে একটা কোয়েশ্চেন করছে, এটা হলো আমাদের ফার্মি কোয়েশ্চেন একটা, যে এস্টিমেট দ্য মাস পার ইউনিট লেন্থ অফ আ পিয়ানো ওয়্যার, যে একটা পিয়ানোর ওয়্যারের মাস পার ইউনিট লেন্থ কত হইতে পারে ওইটার একটা এস্টিমেশন দিতে বলছে। এখন একটা পিয়ানোর ডাইমেনশন নিয়ে আমাদের একটা আইডিয়া থাকতে হবে, এটা দেখি আমরা তারা অ্যানসারে কি বলছে ওইটা দেখে আমরা একটা আইডিয়া নেই। তো ফার্স্ট অফ অল এখানের মধ্যে এই যে 0.75 মিটার 560, দেন ওই বলছিলাম ভ্যালু ক্যালকুলেট করলেই পাবা। এরপর গ্রাফ frequency on the y axis and 1 by L on the x axis, তো গ্রেডিয়েন্ট আমাদের 115 এর কাছাকাছি আসবে। ফ্রিকোয়েন্সি এগেইনস্ট লেন্থ থাকলে ভুল হইতো না, কিন্তু প্রবলেম হইতো কি, তুমি ফ্রিকোয়েন্সি ভার্সেস লেন্থ থাকলে ফ্রিকোয়েন্সি তো লেন্থের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, বুঝছো জামাত? ফ্রিকোয়েন্সি হলো লেন্থের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তো এমন একটা গ্রাফ পাইতা, তো এমন একটা গ্রাফ পাইলে পরে এটা থেকে তো গ্রেডিয়েন্ট বের করা সমস্যা, বুঝতে পারছো? যে প্রতিটা জায়গায় জায়গায় ট্যানজেন্ট ড্র করে করে বারবার গ্রেডিয়েন্ট আঁকতে হবে, সো ওখানের মধ্যে তোমার ঠিক মতো ভ্যালু বের করা প্রবলেম হইতো। তো এর জন্য আমরা 1 বাই এল আঁকছি, তাহলে যেন একটা স্ট্রেট লাইন পাই। ওকে, বুঝতে পারলে ভেরি গুড। তো এখন এখানের জন্য কোশ্চেন নাম্বার 4 এ বলতেছে স্টুডেন্টস ওন অ্যানসার্স v is equal to f lambda is equal to root over tension by mu। তো তাহলে এখন বলতেছে estimated frequency 256 hertz, estimated wavelength for fundamental frequency is twice the size of the piano, that is 2 meter. From school young modulus experiment where snaps at about 2 kg loading। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি কয়টা আলাদা ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন আমাদের আইডিয়া থাকতে হবে, যে একটা পিয়ানোর ডাইমেনশন দেখতে কেমন হয়, যে 2 মিটার বড় হয় দেখতে। তো পিয়ানোর কি বলে স্ট্রিং এর লেন্থ কত হবে, এরকম 2 মিটার। দেন একটা পিয়ানোর স্ট্রিং এর ওখানের মধ্যে আমাদের কয়টা লিমিটেশন আছে, যে 2 কেজির বেশি লোড দিলে পরে পিয়ানোর স্ট্রিং ছিঁড়ে যায়। সো তাহলে ওখানে কত টেনশন দেওয়া যাইতে পারে, ওই টেনশনের একটা এস্টিমেশন আমাদের করতে হবে। তো এরকম এস্টিমেশন করে ফাইনালি we will find the value of mass per unit length। যে ফার্স্ট অফ অল v is equal to f lambda and v is equal to root over tension by mu। তো তাহলে এখন এখানে থেকে মিউটাকে সাবজেক্ট করছি, যে mass per unit length লাগবে, তো এটাকে সাবজেক্ট করলাম। তো এখন এখানের জন্য ফার্স্টে টেনশনটা আমরা কি করছি, 2 কেজির বেশি ওয়েট দেওয়া যাবে না, তো তাহলে ওরকম একটা এস্টিমেশন নিছে যে 100 নিউটন পর্যন্ত টেনশন দেওয়া যাবে ম্যাক্সিমাম। দেন ফ্রিকোয়েন্সিটা একটা এস্টিমেশন করে নিছে যে 256 হার্টজ এর সাউন্ড প্রডিউস করবে, আর ওয়েভলেন্থটা কত হবে 2 মিটার। তো তাহলে ওই ফ্রিকোয়েন্সি স্কয়ার ওয়েভলেন্থ স্কয়ার ওইভাবে করে ফাইনালি তারা বের করছে ম্যাস পার ইউনিট লেন্থ কত। তোমার যদি পিয়ানোর ডাইমেনশন নিয়ে আইডিয়া না থাকে, তুমি নিজের মতো একটা ডাইমেনশন ধরে নিবা, বাট রিজনেবল একটা ডাইমেনশন হইতে হবে। পিয়ানো তো নরমালি দেখছো এমনি সাইজে, যে পিয়ানো দেখতে কতটুকু বড় হয় না হয়। টেনশনের ভ্যালুটা তুমি মনে করো একটু আইডিয়া না থাকলে পরে নিজের মতো অমনে চিন্তা করে দিতে হবে। এই এস্টিমেশনের কোয়েশ্চেন গুলাতে এই যে তারা বলেই দিছে যে স্টুডেন্টস ওন অ্যানসার, যে তুমি নিজে যেরকম এস্টিমেশন করবা ওইটার উপরেই তোমার মার্কিং করা হবে। স্পেসিফিক কোনো তাদের গাইডলাইন নাই যে এতই হইতে হবে অ্যানসার। তুমি যেরকম একটা অ্যাজাম্পশন ধরতেছো, ওই অ্যাজাম্পশন ওয়াইজ তোমার ক্যালকুলেশনের প্রসিডিওর তারা চেক করবে যে ঠিক আছে নাকি। ওকে, এখন এরপরে তারা কি বলতেছে, আচ্ছা এটা তো এই চ্যাপ্টারেরটা শেষ, পেজ নাম্বার 107 এরটা। এখন ডিফ্র্যাকশন নিয়ে কি বলতেছে ডিফ্র্যাকশন চ্যাপ্টারে। In stormy seas, a sailor thought it would be a good idea to position his small boat near behind a large oil tanker to avoid being hit by the wave that were coming from the other side of the tanker।
এক্সপ্লেন ওয়াই দিস প্ল্যান মাইট নট হেল্প। সে ভাবতেছে কি, একটা ছোট বোটওয়ালা মাঝি, সে ভাবতেছে যে আমি একটা বড় একটা ট্যাঙ্কারের পিছে দিয়ে বা বড় কোন একটা শিপের পিছে দিয়ে আমি যাব, তাহলে যেন কোনো ওয়েভ আসলে পরে ওটা আমাকে কি করতে না পারে, হিট করতে না পারে, বিকজ ওই ট্যাঙ্কারের পাশ দিয়ে ওটা ছড়ায় চলে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি কি, আমরা ডিফ্র্যাকশনের এখানের মধ্যে দেখছিলাম যে ওয়েভ যে আসে সে কি করে, যে পিছে আমাদের যে শ্যাডো রিজিয়ন থাকার কথা, যে সে ভাবতেছিল সে এরকম একটা জায়গায় লুকায় থাকবে, ছোট একটা নৌকা নিয়ে সে এরকম পিছে লুকায় থাকবে, তো তাইলে সে কি হবে না, ওই ঝড়ের ওই ওয়েভের কাছে ধাক্কা খাবে না। কিন্তু অ্যাকচুয়ালি কি, এইটা এসেও তো তাকে এসে ধাক্কা দিবে কেন, বিকজ এই যে ওয়েভ গুলা ডিফ্র্যাকশন করে করে ইভেন্চুয়ালি স্মল বোটটার কাছে আসবে। এই যে কি বলতেছে দেখো তার অ্যান্সারে, the wave energy would be diffracted around the tanker and still hit the boat behind. তো তাহলে ওই পিছে লুকায় থাকলে যে সে বেঁচে যাবে এমন আমাদের কোনো অবস্থা নাই, ওটা কি করবে, ডিফ্র্যাক্ট করে ঠিকই ওই স্মল বোটটার কাছে আসবে। এখন 2 এর এ নাম্বারে কি বলতেছে, এক্সপ্লেন why the radio waves from the two dishes in figure 1 spread out differently in each case. figure 1 কোনটা, ফিগার আই, সরি, ফিগার আই কোথায়, আচ্ছা এই যে নিচে, সরি কোশ্চেনের নিচেই ছিল। তো একটাতে এইভাবে ছড়াইতেছে আর একটাতে একদম স্ট্রেট যাইতেছে। তো এখন এরকম কেন, বিকজ অফ देयर সাইজ। এখন সাইজ অফ দা ওয়েভ এন্ড ওয়েভলেন্থ অফ দা ওয়েভ এর মধ্যে আমরা একটা কানেকশন করছিলাম যে ওয়েভলেন্থ অফ দা ওয়েভ আর সাইজ অফ দা গ্যাপ যদি আমাদের কম্পেয়ারেবল হয় বা কাছাকাছি হয়, তো তাহলে ডিফ্র্যাকশন অনেক বেশি হবে, যে অনেক বেশি ছড়ায় যাবে। আর সাইজ অফ দা গ্যাপ বা সাইজ অফ দা ব্যারিয়ার যদি ওয়েভলেন্থের থেকে অনেক বড় বা ছোট হয়, তো তখন কি হবে, এত বেশি স্প্রেডিং ইফেক্ট থাকবে না। তো এর জন্য এই যে এখানে ট্রান্সমিটার ডিশ সেম সাইজ অ্যাজ ওয়েভলেন্থ, তো তাহলে সুন্দর মতো এটা স্প্রেড করে ছড়ায় যেতেছে। আর এখানে ডিশ লার্জার দেন দা ওয়েভলেন্থ, তো তাহলে এর জন্য এটা কি করতেছে না, সুন্দর মতো ছড়াইতেছে না, স্ট্রেট জাস্ট চলে যাচ্ছে একটা স্ট্রেট লাইনে। এখানের মধ্যে কি বলতেছে, the degree of diffraction depends on the relative size of the diffracting objects and the wavelength. The radio wavelength is the same in both cases, তো তাহলে ওয়েভের wavelength হলো fixed, and so it is more diffracted in the first instance। কেন, বিকজ ওখানে wavelength আর dish এর সাইজ হলো সমান সমান, where the radio dish is closer to the same size as the wavelength। তো এই কথাটা। এরপর বি নাম্বারে কি বলতেছে, suggest examples in which each situation in figure I might be useful for different purposes। কোন সময় আমাদের বেশি ডিফ্র্যাকশন চাবো, কোন সময় কম ডিফ্র্যাকশন চাবো, ওই রিলেটেড আমাদেরকে একটা কোশ্চেন করছে। কি বলতেছে দেখো, জেনারেল ব্রডকাস্ট ট্রান্সমিশন উড বি প্রেফার্ড ইন দ্য ফার্স্ট ইনস্ট্যান্স। যে জেনারেল ব্রডকাস্ট মানে কি, যে কেউ যেন এই সিগন্যালটা পায়, ওইভাবে আমরা কি করতে পারি, এটাকে ছড়াই দিতে পারি। সো তাহলে জেনারেল পাবলিকের জন্য বা রেস্ট্রিক্টেড কোনো ইনফরমেশন না হইলে ডিফ্র্যাক্ট করে সব দিকে ছড়াই দিলে আমাদের কোনো প্রবলেম হবে না, as the wave spread over a wide area. In the second instance, a directed beam would be preferred for situations in which intended recipients location is known and fixed। যে মনে করো এয়ারপোর্ট থেকে কোন একটা প্লেনের কাছে, যে স্পেসিফিক একটা এরোপ্লেনের কাছে তুমি ইনফরমেশনটা পাঠাবা ট্রান্সমিটার দিয়ে, তো তাহলে স্পেসিফিক ওই এরোপ্লেনের কাছে যেন যায়, ইনফরমেশনটা যেন ছড়ায় না যায়, তো এইটার জন্য তুমি কি চাবা, সেকেন্ড ইনস্ট্যান্সটা চাবা। বুঝতে পারছো, যে যেন ডিরেক্টলি জাস্ট ওই প্লেনের কাছে যায়, এটা যেন আর স্প্রেড করে অন্য কোনো প্লেনের কাছে ছড়ায় না যাইতে পারে। such as communicating with an orbiting satellite, যে একটা স্যাটেলাইট অরবিট করতেছে, সো ওখানে কোনো সিগন্যাল পাঠাবো বা কোনো ওই এরোপ্লেন আসতেছে তার কাছে কোনো সিগন্যাল পাঠাবো, এমন টাইপের। এরপরে কি বলতেছে কোশ্চেন নাম্বার 3 তে, কোশ্চেন নাম্বার 3 তে বলতেছে, in an experiment to examine the colors of light produced by hot helium gas। তো তাহলে একটা হিলিয়াম ভেপার থেকে কেমন টাইপের কালারের লাইট আসে, ওই জিনিস ইনভেস্টিগেশনের জন্য তারা ডিফ্র্যাকশন গ্রেটিং ইউজ করবে।
A chemist uses diffraction grating and found the first order maximum. First order maximum মানে n এর ভ্যালু হলো 1 for each of the three colors were at angles. একটা কালারের অ্যাঙ্গেল হলো 26.6, আরেকটা কালারের অ্যাঙ্গেল হলো 30.1, আরেকটা কালারের অ্যাঙ্গেল হলো 36। তো ডিফারেন্ট অ্যাঙ্গেল দেওয়া। If the grating he used has 1000 lines per millimeter, তো পার মিলিমিটার থেকে মিটারেরটায় নেওয়ার জন্য কি করতে হবে? এই যে 1000 lines per millimeter মানে 1 into 10 to the power minus 3 divided by 1000। তো এটা হবে আমাদের ডি এর ভ্যালু, ডিফ্রাকশন গ্রেটিং এর যে স্পেসিংটা। তো এখন বলতেছে হোয়াট ওয়্যার দ্য ওয়েভলেন্থ অফ দ্য থ্রি কালার। তো তাহলে এখন আমরা ওয়েভলেন্থ গুলা বের করব। আমাদের ফর্মুলা কি? n lambda is equal to d sin theta। তো d তো আমরা এই ফর্মুলা দিয়ে বের করলাম, থিটা একবার একটা বসাবো, একবার বসাবো 26.6, একবার বসাবো 30.1, একবার বসাবো 36, n এর ভ্যালু তো 1। তো তাহলে ল্যামডা বের করব আমরা তিনটা আলাদা আলাদা অ্যাঙ্গেলের জন্য, যে থিটার ভ্যালু তিনটা আলাদা দেওয়া আছে না, তো তিনটা আলাদা থিটার জন্য তিনটা ল্যামডার ভ্যালু বের করব। সো এটা আমাদের আসবে। ওকে, তো এইটা ছিল আমাদের ফার্স্ট স্টেপটা, এই যে গ্রেটিং স্পেসিং। এইটা তো একটা ওয়েভলেন্থ আসলো, দুইটা ওয়েভলেন্থ আসলো, তিনটা ওয়েভলেন্থ আসলো। এখন কোনটা কোন ওয়েভলেন্থ এগুলো আমরা বের করে রাখলাম। এখন বলতেছে কোশ্চেন নাম্বার 4 এ 90 degree is the largest angle through which a bright spot maximum produced by the diffraction grating can be observed। So তাহলে 90 ডিগ্রিতে হলো আমাদের লাস্ট একটা ব্রাইট স্পট দেখতে পাইছে, but we can only observe a maximum of n which is an integer. For the experiment in question 3, calculate how many orders would be observed for each of the three colors। তো এখন আমরা কত অর্ডার পর্যন্ত দেখতে পাবো এটা আমরা বের করব। স্যার এখন কি করব? কোশ্চেন নাম্বার 4 এর জন্য n এর ভ্যালু বের করব। এখন তো আমরা ওয়েভলেন্থ অলরেডি জেনে গেছি নাকি জাওয়াদ? we now already know the value of wavelength। তো এখন ওয়েভলেন্থ এর ভ্যালু জানি, d এর ভ্যালু জানি। তো এখন থিটার ভ্যালু বসাবো কত? থিটার ভ্যালু 90 বসায় দেখবো যে ডিফারেন্ট ওয়েভলেন্থের জন্য n এর ভ্যালু কত আসে। তো n এর ভ্যালু মনে করা আসলো 2.47। সো তাহলে আমরা কয়টা ব্রাইট স্পট দেখতে পাবো? দুইটা। আমাদের n এর ভ্যালু আসলো 3.21। তো তাহলে এখানে আমরা কয়টা ব্রাইট স্পট দেখতে পাবো? তিনটা। তো এমন ভাবে আমরা n এর ভ্যালুগুলা বের করব যে তিনটা ওয়েভলেন্থ বের করছি না, সো তিনটা ওয়েভলেন্থ দিয়ে আলাদা আলাদা তিনটা n এর ভ্যালু বের করলাম। তো ওই n এর ভ্যালুটার ইন্টিজার ভ্যালুটা নিব। ওকে, এই যে কি বলতেছে দেখো এখানের মধ্যে, ল্যামডা 1 এর জন্য ম্যাক্সিমাম দুইটা ব্রাইট স্পট পাবো, ল্যামডা 2 এর জন্য ম্যাক্সিমাম একটা ব্রাইট স্পট পাবো, ল্যামডা 3 এর জন্য ম্যাক্সিমাম একটা ব্রাইট স্পট পাবো। ওকে, তো তাহলে আমাদের ক্যালকুলেটরের মধ্যে ভ্যালুগুলো বসাই দিলে যত আসে ওইটার ইন্টিজার ভ্যালুটা আমরা নিব। বুঝতে পারছো? তো এইগুলা ছিল আমাদের বেসিক্যালি চেক পয়েন্ট কোশ্চেনের অ্যানসার গুলি, যে ডিফ্রাকশন গ্রেটিং রিলেটেড এইসব কোশ্চেন গুলা, এই রিলেটেড যা যা আসার কথা সবগুলা জিনিস আমরা মাত্র দেখে নিলাম। ওকে, কোনটা নিয়ে কি কোনো কনফিউশন আছে? আচ্ছা, কনফিউশন না থাকলে তো দ্যাটস ভেরি গুড। আর ফেরদৌস যেটা জিজ্ঞাসা করছিল যে জেনে এক্সাম দেওয়ার কথা, এখন জেনে এক্সাম দেওয়ার মেইন ব্যাপারটা হয়ে গেছে যে তোমাদের মক যেগুলা নেওয়া হবে, এখন মক গুলা যদি সামনাসামনি না নেওয়া হয়, বুঝতে পারছো, তো তাহলে পরে প্রিপারেশনে হালকা একটা ল্যাকিং থেকে যায়। হ্যাঁ, প্রিপারেশনে হালকা একটা ল্যাকিং থাকবে। এটা যতই বলো না কেন অনলাইনে চাইলে টেস্ট নেওয়া যায়, অনলাইনে যে মক হয় নাই এমন না, অক্টোবর ব্যাচের ওরা ঠিকই দিছে। কিন্তু তোমার একটা ব্যাপার বুঝতে হবে যে অক্টোবরে যারা এক্সাম দিতেছে ওদের কিন্তু মার্চের আগ পর্যন্ত, মার্চ 17 এর আগ পর্যন্ত কতগুলো মক তারা অলরেডি সামনাসামনি দিছিল। বুঝতে পারছো? তো কতগুলো মক তারা সামনাসামনি অলরেডি দিছে, তো তাদের ওরকম ভাবে আইডিয়া করে এরপর তারা কি করছে, আরো বাসায় প্র্যাকটিস করছে। কিন্তু
সামনাসামনি যদি কোনো মকই নেওয়া না হয়, একদম ডিরেক্টলি যদি জেনে এক্সাম দিয়ে দিতে যাও, তো তাহলে ওখানে নিয়ে হালকা একটা স্কেপটিক্যাল একটা অবস্থা ক্রিয়েট হয়। যদিও তুমি চাইলে কনফিডেন্ট থাকলে পরে এরকম দিতে পারো এক্সাম, ওইটা নিয়ে কোনো প্রবলেম না, কিন্তু যেটা বললাম আর কি, যে সামনাসামনি মক গুলা নিতে না পারলে পরে সমস্যা। আরো বড় ডেঞ্জারটা কোথায়, আজকে দেখলাম না এইচএসসি এক্সাম যে ক্যান্সেল করে দিল, এইচএসসি হবে না, প্রিভিয়াস রেজাল্ট দেখে তারা গ্রেড দিয়ে দিবে, অটো পাস করায় দিবে। সো এখন তাহলে বুঝতে পারতেছো ব্যাপারটা কি, যে এডুকেশনাল ইনস্টিটিউশন খুলতে দেওয়ার পারমিশন ইন দ্য নিয়ার ফিউচার সরকারের নাই। গভর্নমেন্ট ইন দ্য নিয়ার ফিউচার আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশন গুলা খুলতে দিবে না। তো এডুকেশনাল ইনস্টিটিউশন যদি সরকার খুলতে না দেয়, ব্রিটিশ কাউন্সিল তো ঠিকই তারা পারমিশন নিয়ে এক্সাম নেওয়া শুরু করে দিছে, অলরেডি এক্সাম হচ্ছে অক্টোবরে, কিন্তু তোমাদের জন্য যে মক নেওয়ার জন্য ইহাব যে খোলার যে মেইন ব্যাপারটা, এখন এগুলার পারমিশন তো সরকার দিবে না। তা এখন ইলিগালি আমরা চাইলেও এরকম ইহাবটা খুলতে পারবো না। তো যেই ব্যাপারটা বারবারই একটা জিনিস বলতেছি, যে মকটা হলো মেইনলি তোমার ফাইনাল একটা প্রিপারেশনের স্টেপ। এখন ওইটা যদি ঠিক মতো নিতে না পারা যায়, তো তাহলে অ্যাকচুয়ালি তাড়াহুড়া করে এক্সামটা না দিয়ে মেতে দেওয়াই বেটার। বুঝতে পারছো? জি স্যার। তো তাহলে এইটাই হলো মেইন জিনিসটা। হ্যাঁ জাওয়াত, ওইটাই। সো প্রিপারেশনটাই হলো মেইন, যে তোমার ফাইনালি তো রেজাল্টটাই দেখবে, এটা তো দেখবে না যে তুমি কত তাড়াতাড়ি এক্সাম দিয়ে শেষ করছো, প্যান্ডেমিকের মধ্যে তুমি অনলাইন ক্লাস করে এক্সাম দিছো নাকি না, এইগুলা তো তারা দেখবে না। এট দা এন্ড তারা ফাইনালি দেখবে তুমি গ্রেড কি পাইলা। তো গ্রেডটা যদি তোমার এক্সপেকটেশন ওয়াইজ না পাও, তো তাহলে পরে তো আসলে তাড়াতাড়ি এক্সাম দিয়ে কোনো লাভ নাই। মেইনলি ব্যাপারটাই হলো এরকম, যে তুমি পরীক্ষা দিলা, সবার আগে খাতা জমা দিবা মানে বেশি মার্ক পাবে এমন তো না। যে ভালো লিখবে, যে টাইম মতো ঠিক মতো দিবে, তারই মার্কসটা বেশি আসবে। তো তাহলে তোমার মেইনলি ফার্স্ট প্রায়োরিটিটা থাকবে হলো প্রিপারেশন। এন্ড আরেকটা জিনিস, যে জানুয়ারিতে তো তোমার এমনিতে আরো শীতকাল থাকবে, তো ওই সময় কোভিড এর অবস্থা কেমন কি থাকে এই দেশের কোনো ঠিক নাই। যেহেতু সরকার এরকম এইচএসসি এর এক্সাম ক্যান্সেল করেই দিছে, তো তাহলে তারা, আমার যেটা লাগে যে তারা ফেব্রুয়ারির আগে এডুকেশনাল ইনস্টিটিউশন খুলতেই দিবে না। বুঝতে পারছো? যে ফেব্রুয়ারি টু মার্চ, যে মার্চে যায় খুলতে দিবে, তো মার্চে যায় খুললে পরে তখন মার্চ এপ্রিল মকের জন্য তোমরা টাইম পাইলা, দেন সুন্দর মতো মেতে তোমরা এক্সাম দিতে পারতেছো। বুঝতে পারছো ফেরদৌস? জি স্যার। স্যার আমাদের সিলেবাস তো এই ইয়ারে শেষ হয়ে যাবে না? হ্যাঁ, এই যে সিলেবাস আমাদের এই মান্থের শেষেই শেষ। সিলেবাস শেষ নিয়ে কোনো প্রবলেম নাই। তোমরা সিলেবাস শেষ করার পর তোমরা নিজেরা কোয়েশ্চেন পেপার গুলি করবে, এগুলা জিনিস করবা। তো তাহলে তোমাদের কোয়েশ্চেন পেপার যত টাইম নিয়ে যত ডিটেইল ওয়েতে করবে, যে মনে করো সিলেবাসটা শেষ করার পর আমরা ক্লাস টাইমে সুন্দর মতো ডিটেইল ওয়েতে কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন গুলি ওয়ান বাই ওয়ান শেষ করতে পারবো। তো তাহলে লাভটা কি হবে, কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন গুলি এরকম ডিটেইল ওয়েতে শেষ করলে তোমাদের আইডিয়া আরো ক্লিয়ার হবে, যে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন পেপার ফেস করতে সময় কেমন ভাবে তোমার থট প্রসেসটা কাজ করাইতে হবে। যে তুমি কোয়েশ্চেনটা দেখলা, দেখেই প্রথমে কোন জিনিসটা করবা, কোন জিনিসগুলো দাগাবা, তোমার চিন্তা করতে হবে কিভাবে, একটা প্রবলেম পাওয়ার পর কিভাবে চিন্তা করলে তোমার ওইটাকে ট্যাকেল করতে ইজি হবে, ওই ব্যাপারগুলাই তোমার আরো যত বেশি টাইম নিয়ে কোয়েশ্চেন পেপার সলভিং করবা তখন আরো বেটার হবে। বুঝতে পারছো? স্যার তাই কি জেনে কি A2 শুরু করা যাবে? ওইটা যাবে, জেনে এটা একটু শুরু করা যাবে, ওইটা সমস্যা না। এন্ড এখন তো মনে করো যে রেকর্ডেড যে ভিডিওস গুলি থাকে, তোমরা মনে করো যে ইয়ে করতে পারো। ফার্স্ট অফ অল তো জেনে তুমি শুরু করলে এটু, জেনে তুমি জেন এন্ড ফেব্রুয়ারি তুমি এটুর ক্লাসগুলি করে ফাইনালি তুমি মার্চের থেকে অফ করে দিলা। দেন মার্চ এপ্রিল তুমি এএস এর জন্য আবার প্রিপারেশন নিলা, মক টক দিলা, এরপর আবার জুলাই থেকে তুমি এটু আবার রিজিউম করলা। যদি মাঝখানে কিছু মিস হয়ে যায়, ওগুলা তুমি ওই যে প্রিভিয়াস যে ভিডিওস গুলি আছে ওগুলা দেখেও কভার আপ করতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা ধরো এই মিটিং এর 1 মিনিটেরও কম আছে, আমরা নেক্সট মিটিংটা অন করতেছি, ওকে? ওইটা জয়েন দাও। আচ্ছা, সো ফেরদৌস চলে আসছে অলরেডি। তো যেটা বলতেছিলাম, বুঝতে পারছো ফেরদৌস? জি স্যার। তো তাহলে এটা তোমার মেইনলি ডিসিশন, কিন্তু আমার যেটা সাজেশন হবে যে
মেতে দিয়ে দেওয়া, মের জন্য ওয়েট করা বেটার, বুঝতে পারছো? বিকজ শুধু শুধু রিস্ক নিয়ে লাভ নাই, বুঝতে পারছো? জি স্যার। মাছ না ধরাও এটু কিন্তু মেয়ের জন্য পিছাই দিতেছে, ওরা কিন্তু জেনে দিতেছে না, বুঝতে পারছো? জি স্যার। তো তাহলে তোমরা যদি ওরকম মেতে এক্সাম দিও, তো তাহলে ওই জিনিসটা ভালো হয় যে তোমাদের সিলেবাসটা শেষ করার পর তোমরা মে ব্যাচের সাথে ওরকম অ্যাড করে দেবো, ওদের সাথে ওরকম আবার রিভিশন দিতে পারবা। প্লাস তোমাদের যে কোয়েশ্চেন পেপার গুলো, এগুলো তোমাদের ক্লাস টাইমের সময় কোয়েশ্চেন পেপার গুলোও আমরা যেটা বললাম যে ডিটেল ওয়েতে একটার পর একটা কোয়েশ্চেন পেপার গুলি করলে তখন তোমাদের আরো আইডিয়াটা ক্লিয়ার হবে যে থট প্রসেসটা কিভাবে কি কাজে লাগবে, বুঝতে পারছো? জি স্যার। ওকে, সো তাহলে আমরা আজকে ক্লাসটা এখানের মধ্যে শেষ করব। নেক্সট দিন আমরা ওয়েব ইন্টারফিয়ারেন্স নিয়ে কথা বলবো, তাহলে আমাদের এই সেকশন 3B টা শেষ হবে। ওকে, সো আল্লাহ হাফেজ।